জায়ানন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি তিথি আফরোজ এসেছি আজকের সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আজকের এই বৃষ্টিমুখর সন্ধ্যায় আমাদের সাথে উপস্থিত আছেন কবি, গীতিকার নাহার ফরিদ খান। আপা, আপনার শৈশব কোথায় কেটেছে? ধন্যবাদ তিথি আফরোজ। ধন্যবাদ জায়ানন্দিনী অনুষ্ঠানের আয়োজকদের আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। আমার বাবা চট্টগ্রামে চাকরি করতেন, সেই চাকরির সুবাদে আমরা চট্টগ্রামেই থাকতাম এবং সেখানেই আমার জন্ম, সেখানেই আমার বেড়ে ওঠা। আর পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনাও চট্টগ্রামে। আপনার লেখালেখি কখন থেকে শুরু হয়েছে? কখন থেকে আপনি লেখালেখি শুরু করলেন? আপনার লেখক হয়ে ওঠার পিছনের গল্পগুলো যদি আমাদের বলতেন। আসলে লেখক হব এটা ভেবে কখনো লিখিনি। আমি আসলে ভেবেছিলাম আমি ডাক্তার হব এবং আমার বাবাও চেয়েছিলেন আমি ডাক্তার হই। তো পড়াশোনাতেও মোটামুটি ভালোই ছিলাম। আমি সায়েন্স নিয়েই ম্যাট্রিক পাস করেছি। তো তখন পর্যন্ত আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, কিন্তু পরবর্তীতে আমার ইচ্ছাটা পাল্টে যায়। বিশেষ করে আমি ছোটবেলায় আমার বাবার একটা আলমারিতে অনেক বই ছিল, বিভিন্ন রকম সাহিত্যের বই। সেই বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বিভিন্ন শরৎচন্দ্র, নিহার রঞ্জন গুপ্ত, দস্যু বনহুর, তখন যা পেয়েছি সেই স্টুডেন্ট লাইফে গোগ্রাসে গিলতাম। তো পড়তে পড়তে বলা যায় যে সাহিত্যের প্রতি আমার একটা আগ্রহ জন্মে গেছে। তো আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি বাবাকে বললাম যে আমি সায়েন্স পড়তে চাই না, আমি ডাক্তার হতে চাই না। কি হতে চাও তুমি? আমি বলছি আমি বাংলা সাহিত্য নিয়ে পড়তে চাই। তখন বাবা বললেন তোমার ইচ্ছা। আমি চেঞ্জ করে, তখনকার দিনে এটা করা যেত, আমি সাবজেক্ট চেঞ্জ করে আমি সাহিত্য আর্টসে চলে আসলাম। এবং তখন থেকে না, আমি ঠিক স্কুল লাইফ থেকেই লেখালেখি করতাম। তো আমার মনে আছে তখন ২১-এর সংকলন বের হতো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ২১-এর সংকলন বের হতো। আমার প্রথম লেখা ২১-এর সংকলনে। এটা কি কবিতা ছিল? কবিতা ছিল একটা। তো তখন আমি 7-এ পড়ি খুব সম্ভবত। তো আমার বাবা দেখেছিল কবিতাটা। আপনার বাবা সাহিত্য অনুরাগী ছিলেন? আমার বাবাও সাহিত্য সংস্কৃতির অনুরাগী ছিলেন। তো তিনি আমাকে বললেন যে না, তোমার তো লেখার হাত ভালো, লিখো, কিন্তু পড়াশোনাকে বাদ দিয়ে না। ঠিক এইভাবেই একটি নিভৃতে। ইন্টারমিডিয়েটে আপনার প্রথম কবিতা প্রকাশ হলো? আমার কবিতা না, আমি 7-এ থাকতেই তো আমার কবিতা প্রকাশিত হলো। তারপর কলেজ ইউনিভার্সিটির দেয়াল পত্রিকাগুলো ছিল, সেখানেই লিখতাম। তারপর আমার লেখা আসলে প্রকাশিত হলো পত্রিকায়, যেটা বলা হয় সেটা হচ্ছে 80-র দশকে। 80-র দশকে। হ্যাঁ। আপনার ওই সময়ে তো আসলে নারী লেখকের সংখ্যা খুবই কম ছিল। তখন নারীদের অনেক বাধ্যবাধকতা ছিল। এত কিছুর পিছনে আপনার এই লেখক হয়ে ওঠা, এটা আসলে একটু আশ্চর্যের বিষয়। হ্যাঁ, আমিও সেই পথ ধরেই এগোচ্ছিলাম। লেখালেখি তো বিয়ের পরে অনেকটাই বন্ধ হয়ে গেল, কারণ সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে তখন লেখালেখির জগৎ থেকে কিছুটা দূরে চলে গেলাম। কিন্তু লিখতাম, একেবারে যে লিখতাম না তা না, নীরবে নিভৃতে লিখতাম। যখন অবসর পেতাম তখন আমি বসে বসে লিখতাম। তখন এই লেখাগুলো কি ছিল? এগুলো কি কবিতাই ছিল নাকি অন্য কিছু, গল্প, না, উপন্যাস? তখন আমি কবিতাও ছিল, গল্পও ছিল, গান ছিল। একটা সময় আমি 80-র দশকের দিকে আমি নীরবে নিভৃতে বসে বসে গান লিখতাম। তখন আমার হাজবেন্ড ছিলেন ব্যবসায়ী, তো অনেক সময় রাত করে বাড়ি ফিরতেন, বেশিরভাগ সময়ই রাত হতো বাড়ি ফিরতে ফিরতে। তা আমি বাচ্চাদেরকে ঘুম টুম পাড়িয়ে যখন অবসর পেতাম আমি বসে লিখতাম। তো একদিন ও আমাকে এসে বলল, কি এত লেখো? আমার খাতাটা ধরে, আমি যে খাতাটায় লিখতাম, তো খাতাটা ধরে বল, কি এত লেখো তুমি, দেখি তো। তো ও দেখলো, ও কিন্তু খুব সংস্কৃতিবান লোক ছিল।
তো ও দেখে বলল কি, তুমি তো ভালো লিখো, হ্যাঁ, তো এই গানগুলো তুমি লিখছো নাকি? আমি বলছি হ্যাঁ। বলে কি আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একদিন বাংলাদেশ টেলিভিশনে নিয়ে যাব, তুমি গানগুলো জমা দাও ওখানে। হ্যাঁ, একটা সিস্টেম আছে, ওখানে গীতিকার হওয়া যায় গান জমা দিলে। আচ্ছা, গান লেখার পিছনে তো আসলে ছন্দ, তাল, লয় অনেক কিছু জানতে হয়। আপনি হ্যাঁ, যে ওই সময় গান লিখতেন, হ্যাঁ। এখানে কি কারো প্রশিক্ষণ ছিল নাকি না, আপনার স্বতঃস্ফূর্ত ভাবে গান না, লিখতেন? আমার কোনো প্রশিক্ষণ ছিল না, স্বতঃস্ফূর্তভাবে লিখতাম। কিন্তু যখন আমি টেলিভিশনে জমা দিতে গেলাম গানগুলো, তখন আমাকে একটুখানি ধরিয়ে দিল। প্রযোজক যে ছিলেন তিনি আমাকে বললেন যে এগুলো মিটারে ফেলতে হয়। তখন আমার মিটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমি বললাম মিটারে ফেলতে হয়। তখন উনি আমাকে বোঝালেন যে কিভাবে কোন সিস্টেমে লিখতে হয়। তখন তেমন একটা কষ্ট করতে হয়নি, ছোটখাটো দুই একটা মানে চেঞ্জ করেই আমার গানগুলো সব ওইভাবে হয়ে গেল। মানে আপনার প্রতিভা ছিল, এটা হলো অনেকটা গড গিফটেড একটা প্রতিভা ছিল, কিন্তু যেই নিয়ম মেনে লিখতে হয় এটা তখন জানতেন না, অল্পতেই আপনি সেটা ধরে ফেললেন। এটা কিন্তু যার ভিতরে প্রতিভা নাই সে পারবে না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা পৃথিবী বিখ্যাত যারা সাহিত্যিক, তারা কিন্তু মিটারগুলো আগে জেনে শুনে শুরু করে না। তাই যদি হতো, বিশ্ববিদ্যালয়গুলোর টিচারই সবচেয়ে বড় লেখক হতো, এটা কিন্তু সাধারণত হয় না। হয় না, লেখক সত্তাটা সম্পূর্ণ আলাদা। জি, অনেক শিক্ষিত হলে সে যে একজন লেখক হবেন তা এটা আশা কিন্তু করা না। যায় না। কিন্তু একজন কম শিক্ষিত, শিক্ষিত তো অবশ্যই হতে হবে, হুম, শিক্ষা ছাড়া তো কিছুই হবে না, কিন্তু কম শিক্ষিত একটা লোকও কিন্তু ভালো লিখতে পারেন জি, সারা যদি বিশ্বে তার এরকম মেধা, হ্যাঁ অসংখ্য হ্যাঁ, লেখক আছে। অসংখ্য লেখক আছেন। জি, হ্যাঁ, ডিগ্রি যে বড় কথা সেটা না, কিন্তু প্রশিক্ষণ তাদের কিন্তু তারপরেও জানতে হবে, হুম, লিখতে হলে জানতে হবে, পড়তে হবে, হুম। হ্যাঁ, জ্ঞান থাকতে হবে। তারপর আপনার গানগুলো এগুলো বিটিভিতে বিটিভিতে এনলিস্টেড হলো। জমা দিয়ে আসলাম, তারপর দেখি একদিন চিঠি আসলো যে আপনি এনলিস্টেড। এবং তখন বিটিভিতে একটা আধুনিক গানের অনুষ্ঠান হতো মালঞ্চ নামে। মালঞ্চ নামে, হুম, হ্যাঁ। তো দেখা যেত যে আমার গানটা ওখানে আহ, মানে আমি নিজেই তখন বুঝতে পারতাম, সবাই বলতো যে তোমার গান দিয়েই স্টার্ট হলো, মিউজিকটা দিয়ে স্টার্ট হলো, আবার শেষে আমার গানের মিউজিকটা দিয়েই বন্ধ হলো, অনুষ্ঠানটা অনুষ্ঠানটা বন্ধ বন্ধ হলো। হলো। হ্যাঁ, কোন শিল্পীগুলো তখন এই গান গাইতেন? আমার সবার কথা মনে নাই, তবে ইয়ে আহ, হাসিনা মমতাজ, তারপর সুবীর সুবীর নন্দী, নন্দী। হাসান চৌধুরী, এরা আমার গান গেয়েছেন। হ্যাঁ, তখন তো সুবীর নন্দীর গান মানেই হ্যাঁ মানুষের হ্যাঁ আত্মা ছুঁয়ে যাওয়া হ্যাঁ, গান, সেটাই। আধুনিক গানগুলো। হুম, যা হোক, তাহলে আপনার গান এনলিস্টেড হলো বিটিভিতে। হুম। এটা কি বেতারেও দিয়েছিলেন নাকি দেয়া হয় না, নাই? বেতারে দেয়া হয়নি আমার, এটা আমারই মানে ইয়ে যে আমি দেইনি, দেওয়া উচিত ছিল। উচিত ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমাকে অনেকে বলেছিল পরে যে আপা চাইলে আপনি এখনো দিয়ে দিতে এখনো পারেন। দেওয়া হ্যাঁ। যায়, কিন্তু ওই যে আমাদের মধ্যে একটা আলসেমি আছে না, যে হুম। গুরুত্ব দেই না বেশি, ওরকম করে যদিও আর হয়নি। বাংলাদেশের সাধারণ মানুষ বিটিভি বা বেতারে গান দেয়াটা এতটা মনে করে না, কিন্তু আমরা লেখকরা আসলে এটা অনেক প্রাউড ফিল করি, কারণ এটা আমাদের দেশের জাতীয় একটা মাধ্যম যেখানে হ্যাঁ হ্যাঁ সাধারণ মানুষের কানে পৌঁছায় হ্যাঁ, যায়। সেটাই। আর এক সময় তো বেতার আর বাংলাদেশ টেলিভিশনই ছিল, হ্যাঁ হ্যাঁ, তখন তো আর এত চ্যানেল না ছিল না, ছিলই না, এত বিনোদন আমি ছিল যখন না। দিয়েছি তখন তো চ্যানেল ছিলই না বিটিভি জি। ছাড়া। আচ্ছা, আপনার প্রথম বই তাহলে কি প্রকাশ, কি বিষয়ে প্রকাশ হলো এটা? আমার প্রথম বই কবিতার বই। কবিতার বই। হ্যাঁ, কখনো কাঁদিনি আমি। কখনো কাঁদিনি আমি। হুম। বাহ, সুন্দর নাম, কখনো কাঁদিনি। আচ্ছা, লেখকরা তো কান্নার কথা শোনাবে না, মানুষ যেন না কাঁদে সেটাই তো শোনাবে। আর পরে গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। একটা উপন্যাস লিখেছি, আর হ্যাঁ গল্প, ছোট গল্প লিখেছি অনেক, অনেক গল্প লিখেছেন। সমগ্র হয়েছে আমার। আপনার কয়টা এ যাবৎ বই প্রকাশিত হয়েছে? আমার 20টার মতন বই হয়েছে। আচ্ছা, তো একজন নারী লেখক একই সাথে মা,
একটা সংসার দেখাশোনা করে, লেখক, এত কিছু একসাথে কিভাবে সামলান? আসলে ওই যে কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, তো আমরা জানি আপনি পুরোদস্তুর রাঁধুনি, আপনার রান্নার হাত অসাধারণ। এটা কিভাবে সম্ভব? একসাথে এত কাজ কিভাবে করেন? আসলে ইচ্ছা থাকলেই করা যায়, আমার যেটা মনে হয়। তবে আমার লেখালেখির জন্য আমার একটু সময় নিতে হয়েছে। কারণ আগে আমি সংসার, সন্তান এদেরকে প্রাধান্য দিয়েছি। তারপরে আমি লেখালেখিটা পুরোদমে যখন আমি চালু করেছি, সেটা আমার সন্তানরা বড় হওয়ার পরে। তার আগে আমি মানে হালকাভাবে লিখতাম। অল্প স্বল্প মানে অবসর সময় লিখতাম, এরকম আরকি। এখানে আপনার লেখক হয়ে ওঠার পিছনে আপনার হাসব্যান্ড নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, আমার লেখক হওয়ার পিছনে আমার হাসব্যান্ড, আমার ছেলে-মেয়ে, আ ওদের অবদান আছে। কারণ ওরা আমাকে কখনো বাধা দেয়নি। ওরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এবং আমার হাসব্যান্ড মানে শেষের দিকে আমার হাসব্যান্ড আমাকে বেশ উৎসাহিত করত। যে, "এই প্রোগ্রামটায় তুমি যাওনি কেন? এই প্রোগ্রামটা যাবা? আমি কি গাড়ি পাঠিয়ে দেব?" মানে বেশ সহযোগিতা করেছে। সাধারণত আমরা শুনি নারী লেখকদের ক্ষেত্রে হাসব্যান্ডরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেখানে আপনার হাসব্যান্ড আপনাকে সহযোগিতা হ্যাঁ, করেছে। এটা আপনি এই দিক থেকে অবশ্যই আমি অনেক ভাগ্যবান। ভাগ্যবান। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর আপনার শুনেছি আপনার নাটক প্রচারিত হয়েছে। হ্যাঁ, আমি নাটকও লিখেছিলাম এবং নাটক লিখে আমি টিভিতে যখন জমা দেই, তো আমার ২ টো নাটক, ৩ টা নাটক আমার প্রচারিত হয়। এটা কোন সময় প্রচারিত হয়েছিল? এটা আ আপ উম এটা সময়টা ঠিক বলতে পারব না। তবে আ বেশ কয়েক বছর আগে। নাটকগুলো কি বিটিভিতেই প্রকাশিত হয়েছিল? না, একটা হয়েছিল আরটিভিতে আর ২ টো হয়েছিল বিটিভিতে। তাহলে কি এখনো আপনি নাটক লিখছেন নাকি আর নাটক আমি লিখেন নাই? নাটক আসলে লিখছি না এই মুহূর্তে। আমার লেখা আছে ২-১ টা নাটক। ১ টা ২ টো নাটক হয়তো আছে। কিন্তু আমি নাটক আসলে এখন লিখছি না। হ্যাঁ, সাহিত্যের যেই শাখাগুলো আছে তার মধ্যে আমার মনে হয় গান আর নাটক বা চলচ্চিত্র খুব সহজে মানুষের মনকে নাড়া দেয়, সহজে স্পর্শ করে। সেক্ষেত্রে আপনার যখন গল্প উপন্যাসের পাশাপাশি নাটক লিখলেন, গান লিখলেন, আমার মনে হয় আপা এগুলো আপনার আরো কন্টিনিউ করে যাওয়া উচিত। কি মনে করেন? হ্যাঁ, যেকোনো কাজকেই তো সাফল্য পেতে হলে কন্টিনিউ করা উচিত। কিন্তু ওই ব্যাপারে আমি একটু গা-ছাড়া আছি। তাহলে আমরা রিকোয়েস্ট করব আমরা পরবর্তীতে যেন আপনার আরো নাটক দেখি, আরো গান যেন আমাদের কানে বেজে ওঠে। যে আমাদের আপা নাহার ফরিদ খানের গানগুলো আমরা শুনতে চাই। তো আপনার সাহিত্য নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি এমন একটি উপন্যাস লিখতে চাই, যে উপন্যাসটা মানুষের মনে দাগ কাটবে। মানুষ যেমন একটা গানের জন্য একজন শিল্পীকে বা একজন গীতিকারকে মনে রাখে, ঠিক সেরকম একটা কাহিনীর জন্য যেন মানুষ আমাকে মনে রাখে। এরকম একটা উপন্যাস, এমন একটা কাহিনীকে আমি রূপ দিতে চাই। আমার মনে হয়েছে আপনার লেখক হয়ে ওঠার পিছনের গল্প শুনে যে প্রথমেই গল্পগুলো যখন শুরু করলেন আপনার পাঠ্যপুস্তকের বাহিরের বইগুলো পড়ার মাধ্যমেই আপনার লেখক হয়ে ওঠা শুরু হলো। অনেকটাই। তখনই আসলে আপনার মনে হয়েছিল যে অমর হয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীতে। লেখকরা সাধারণত এই চিন্তা থেকেই মনে হয় লেখক হয়। কি মনে করেন আপনি? হ্যাঁ, লেখক আসলে অন্যের মনে বাস করতে চায়। অন্যের মনে যদি বাস না করতে চাই, তাহলে আমরা প্রচার কেন করি? হুম। আজকে আমি এখানে সাক্ষাৎকার দিতে কেন আসলাম? আমরা তো প্রচার চাই। আমরা যে ভালো কাজ করি বা যে কাজই করি, হুম। সেটার একটা সফলতা চাই, সেটার একটা প্রচার চাই। আসলে সবকিছুর সারমর্ম আমরা ভালোবাসা চাই। ভালোবাসা চাই, মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে চাই। আমার
কর্মকে মানুষ মূল্যায়ন করুক সেটা চাই। আবার লেখক একটা ইতিহাস রচনা করে, নিশ্চয়ই। যে আপনার সমসাময়িক পরিবেশ পরিস্থিতি মানুষগুলোর ইতিহাস আপনি লিখে যেতে চান। নিশ্চয়ই। লেখকদের জীবন তো আসলে সাধারণ মানুষের মতোই মানুষ। তো নিশ্চয়ই। সাধারণ মানুষ দেখে এক চোখে, লেখক দেখে আর এক চোখে, মানে সেই দৃষ্টিতেই আপনার মতো আপনি লিখে যেতে চান। আমরা তো সমাজের কথাই লিখি, সমাজের মানুষের প্রেম প্রীতি বিরহ, নির্যাতিত জীবন, না পাওয়ার বেদনা, সবই তো আমরা লিখি। আমরা তো কোনো কল্পকাহিনী লিখি না। কল্পনা কিছুটা থাকতে পারে, কিন্তু বাস্তবতার ছোঁয়াই তো বেশিরভাগ লিখি। আচ্ছা, আপনার গানগুলো কি সবগুলো রোমান্টিক বিষয়ে ছিল, না, নাকি সাধারণ মানুষের জীবন না, নিয়ে ছিল? গান মানে সব ধরনের ছিল, সব ধরনেরই ছিল। আর গল্পগুলো? গল্পও তাই। বিভিন্ন সাধারণ বিষয় হ্যাঁ, নিয়ে আমি লেখা। সাধারণ মানুষকে নিয়েও খুব লিখি। আর কবিতা দিয়েই তো প্রথম শুরু করেছেন লেখালেখি, হ্যাঁ। তাহলে আমরা একটা কবিতা শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। পাল্টে গেছে সময়, পাখিদের ভালোবাসা জোনাকির খুনসুটি, নদীর মঞ্চে মাঝিদের ভাটিয়ালি গান, পত্রনৃত্যের চপলতা বোঝা না হতেই নাক ছাবি খুলে নাগরিক প্রচ্ছদে ডানা মেলা রোদে হেঁটে যায় তরুণী পিচ ঢালা পথে। শহরের বুক পকেটে বিষ বাষ্প, তবু মোহময় ভালোবাসা শহরের রূপকথা প্রেমে। বিনুনির ফাঁদে নয় মসৃণ অলোক সম্ভার, রেশমের মতো ওড়ে পবনে। কিছু দুঃসংবাদ কিছু দুঃস্বপ্ন খোয়াড়ে রেখে বুনো ফুলের লাবণ্য গচ্ছিত বুকে পথ চলে নারী, সেই সনাতন নারী। সে নারীর প্রযত্ন প্রয়োজনহীন নিজস্ব সাকিন, দৃঢ় অবয়বেই প্রগলভ বারতা। পাল্টে যাচ্ছে সময়, পাল্টে যাবে সময় জীবনের প্রয়োজনে। বাহ, চমৎকার! আমরা একটা কবিতা শুনলাম। আসলে নারী লেখকদের লেখক হয়ে উঠতে গেলে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তো আপনার জীবনে লেখক হতে এসে কত রকম প্রতিবন্ধকতার শিকার হয়েছেন যদি বলতেন। হ্যাঁ, সত্যি কথা বলতে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। বিশেষ করে নারীদের অবস্থানটা তৈরি করতেই অনেক প্রতিবন্ধকতা। আপনার কবিতাটাও কিন্তু এটাই ছিল, একজন নারী আমার সহজে এই আমার জায়গায় আসতে পারে না। আমার কবিতাটা ছিল গ্রাম থেকে একটা নারী কিভাবে শহরে এসেছে। হ্যাঁ, তার বুক বুক পকেটে কিন্তু বুনো ফুলের লাবণ্য, কিন্তু তারপর সে গ্রাম থেকে শহরে এসেছে। মানে কিছুটা এই ধরনের অভিজ্ঞতার কথা বলছি। তো প্রতিবন্ধকতা, প্রথম প্রতিবন্ধকতা হলো নারীরা যখনই বাইরের জগতে যায়, একটা পুরুষের জন্য লেখালেখির ক্ষেত্রটা অনেক বিস্তৃত। তারা আড্ডা মারতে পারে, জি। তারা অনেক রাত পর্যন্ত একজনের সাথে আড্ডা মারে, অনেকের সাথে মিলে মিশে আড্ডা মারে, গল্প করে। আড্ডা থেকেও অনেক কিন্তু অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারি, অনেক কিছু আমরা সেখান থেকে বুঝতে পারি, শিখতে পারি। কিন্তু একটা নারীর কিন্তু সীমাবদ্ধতা আছে। একটা নারী ইচ্ছে করলেই সবকিছু করতে পারে না। তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরে ফিরতে হয়, নির্দিষ্ট সময়কে মেনে চলতে হয়। আবার সমাজের ভ্রুকুটিও আছে হ্যাঁ। অনেক ক্ষেত্রে। তো এবং নারীকে সহজভাবে স্বীকৃতিও দেয়া হয় না। হ্যাঁ, আপনার লেখা যতই মান উত্তীর্ণ হোক, তারপরেও তারা আগেই বলবে নারী লেখক কে আর কি লিখতে এ আর পারে, কে আগেই লিখতে পারে। একটা ছোট করা কথা হ্যাঁ, সমাজে হ্যাঁ, প্রচলিত হ্যাঁ। থাকে। নারীকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। একটা মঞ্চে যখন বসে, একটা সাহিত্যের মঞ্চেই আমি বললাম যে যখন বসে তখন দেখা যায় 10 জনের মধ্যে 8 জনই পুরুষ। আর যদি সৌভাগ্য হয় 2 জন নারী থাকতে পারে, আর না হলে 1 জন নারী। অনেক সময় তাও না। সেটাও কিন্তু থাকে না। আমার কথা হচ্ছে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে অনেক কম জানে? না, এরকম না। প্রতিভায় কি নারীরা আসলে পুরুষের চেয়ে অনেক কম? এরকম নিশ্চয়ই তো না। হওয়ার কথা না। নারীদেরকে মূল্যায়ন করা আসলেই হয় না।
আমাদের সমাজে এখনো এরকমই চলে যাচ্ছে যে নারীদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা আপা, আপনার লেখার সাথে সাথে আপনার সমাজ সেবামূলক কাজের সাথে আপনার মনে হয় জড়িত আছেন। হ্যাঁ, আমি একটা আমার একটা সংগঠন আছে যেটা মানে একটু চেষ্টা করি আর কি সমাজের দুস্থ নিপীড়িত তাদের জন্য কিছু করার জন্য। এটা আমি চেষ্টা করি। অনেকগুলো সংগঠনের সাথে মনে হয় আপনি জড়িত সেটা আছেন। সাহিত্যিক সংগঠন, বিশেষ করে অনেক সংগঠনের সাথে আমি আছি এবং আহ, দুটো সংগঠনের আমি প্রেসিডেন্ট ছিলাম। কপোতাক্ষ সাহিত্য পরিষদ, সুগন্ধা সাংস্কৃতিক কেন্দ্র, এই দুটা সংগঠনের সাথে আমি ছিলাম। এমনকি আমি 70 দশকে আমি কিন্তু চট্টগ্রাম বেতারে স্থানীয় সংবাদ পড়েছি, সংবাদ পাঠিকা হিসাবেও আমি কিছুদিন কাজ করেছি। আসলে আপনি বহুমুখী প্রতিভার অধিকারী। সেই অনুযায়ী মানে যতখানি মূল্যায়ন করা উচিত আমাদের সমাজ কিন্তু ওইভাবে মূল্যায়ন করে না, আমরাও এটা দেখতে পাই। মানে আপনার সমসাময়িক একজন পুরুষ লেখক বাংলাদেশের যেভাবে সমাদৃত, পুরস্কার বলেন বা এই মঞ্চই বলেন, এতটুকু সমাদর কিন্তু নারী লেখক হিসেবে ওই পর্যায়ে আপনাকে নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে শুধু আপনি কেন, আমি মনে করি আমাদের ০ দশকের নারীরাও পুরস্কারের ক্ষেত্রে পিছিয়ে, কিন্তু ০ দশকের পুরুষ ঠিকই পুরস্কার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আসলে আমাদের জায়গাটা আমাদেরই করে নিতে হবে। আমাদের জায়গা তো কেউ কাউকে করে দেয় না। জায়গাটা আমাদেরও করতে হবে এবং আমাদেরকেও আরো বেশি সংগঠিত হয়ে আরো বেশি কাজ করতে হবে। আমাদের প্রতিভা যেন সবার কাছে পৌঁছায়, এইভাবে আমাদের কাজগুলো আরো বাড়াতে হবে। সেটাই। তো যারা বর্তমানে লেখক হয়ে আসতে চায়, নারী পুরুষ নির্বিশেষে, এদের জন্য আপনার পরামর্শ কি? হ্যাঁ, যারা নতুন লেখক, যারা লেখক হয়ে আসতে চায়, আমি সব সময় এটা পজিটিভলি দেখি। লেখালেখি তো ভালো কাজ। ওর লেখা হচ্ছে না, সমালোচনা না করে লিখুক না, লিখতে লিখতে হাত আসুক, আর কিছু না হলেও একটা ভালো কাজই তো করছে। হ্যাঁ, মানে একজন চুরি তো আর করছে না, হ্যাঁ, ভালো কাজই করছে না। একজন লেখক যদি খারাপও লিখে তবুও লিখুক। আর লিখতে গেলেই তো মানুষ পড়তে যায়, আর পড়তে গেলেই মানুষের মেধা বৃদ্ধি পায়, মনুষ্যত্ব বৃদ্ধি পায়। একজন চোর না হয়ে, একজন খুনি না হয়ে একজন লেখক হোক। আমি তাই মনে করি। এবং বাঙালি কিন্তু সহজাতভাবেই কিন্তু বাঙালি আবেগপ্রবণ। বাঙালি মাত্রই অনেকেই কবিতা পছন্দ করে, অনেকে গান পছন্দ করে, অনেকে গান গায়। এই যে মাঝিরা যে ভাটিয়ালি গান গায়, ওরা কি শিখে গায়? সহজাতভাবেই তো গায়। এই যে মাঠে যে কৃষক ধান বুনতে বুনতে গান গায়, সহজাতভাবেই তো গায়। জি, তাই না? এদেরকে তো তাল লয় কেউ শিখায়নি, বা ওদের দরাজ কণ্ঠ, মানে ওদের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে এটা। পাখিদের গানের মতো। হ্যাঁ, সেই। আমি মনে করি বাঙালি মাত্রই আবেগপ্রবণ। বাঙালিরা মানে গান, কবিতা, মুখে মুখেও কবিতা রচনা করে ফেলে গ্রামে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কবিতা মানুষের মুখে মুখে প্রচলন আছে। আপা, আমরা আরেকটা কবিতা শুনি। ঠিক আছে। আমার দ্বিতীয় কবিতার নাম হচ্ছে সুখ থাকে বৈকুণ্ঠপুরে। সুখ থাকে বৈকুণ্ঠপুরে, সুখের ঠিকানা আপাতত ওখানেই। পরবাসী মন থাকে কোন দেশে? হাড় কাঁপানো শীতেই জীবন খুঁজি, সুখের সংজ্ঞারা ঝরে পড়ে পাতা ঝরার সাথে। অপূর্ব শৈল্পিক সূচনায় দাঁড়িয়ে থাকে গাছ, পত্রহীন প্রকৃতি দাঁড়িয়ে থাকে আমারই মতো নিঃসঙ্গ বরফের সাদা প্রান্তরে। সূর্যের সোনা ঝরা রোদ, পাখিদের সারিবদ্ধ ওড়াউড়ি, হরিণের অসহায় চাহনি, ক্ষিপ্র গতিতে চলে যাওয়া। পথে যেতে যেতে দেখি ধবল মেঘ যায় উড়ে তোমার দেশে। আমার সুখ উড়ে যায়
ম্যাপল লিফের সাথে। সুখের ঠিকানা হারিয়েছি নিজ বাসভূমে, সুখের ঠিকানা খুঁজে খুঁজে যখন ক্লান্ত আমি, অবশেষে ফিরে আসি নিজ বাসভূমে গন্তব্যে। দেখলাম সুখ দাঁড়িয়ে দুয়ারে, সীমান্ত মাথে বৈকুণ্ঠপুরে। আমি চলে আসি সুখ ফেলে পরবাসে, পরবাসী হতে। আসলে প্রত্যেকটা কবির ভিতরেই এমন একটা কষ্ট থাকে, সেই কষ্ট সবার সাথে ভাগ করে নিতে চায়, পরবাসী হতে চায়। তো আপনার ব্যক্তিগত জীবনে ছেলে মেয়ে কয়জন আপনার, তারা কি আমার করছেন? 2 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, ভালোই আছে তারা। আচ্ছা, কবির ছেলে মেয়েরা সাধারণত কবি হওয়ার চেষ্টা করে বা হয়। আপনার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করেছে, তাদের সম্বন্ধে যদি বলতেন, তারা কি লেখক হতে চায় বা লেখক হওয়ার জন্য তাদের কোনো আগ্রহ আছে কিনা? না, আসলে আমার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামেই পড়েছে। আহ, তো কিন্তু কেন জানি ওই যে বলে না যে রক্তের টান যদি বলেন, তা আমার এক ছেলে, আমার ছোট ছেলে, ও কিন্তু ইংরেজিতে কবিতা লিখে। যদিও আমি তাকে ইন্সপায়ার করি নাই, সে নিজে নিজেই লেখে। হ্যাঁ, এবং ভালো কবিতা লিখে সে। আহ, আমার ছোট মেয়েও দেখেছি স্কুল কলেজে, কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়তো নাটক লিখতো, নাটক করতো। হ্যাঁ, আহ, তো ওদের মধ্যেও একটু সাহিত্যিক, সাহিত্যের ছোঁয়াটা আছে এবং সাহিত্যিক সাহিত্যের প্রতি মনা। ভালোবাসা হ্যাঁ, আছে। এবং আমার হাজবেন্ড কিন্তু একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। উনি কিন্তু নাটক লিখতেন, নাটক লিখতেন মানে শখে, শখে। ওইভাবে কন্টিনিউ করে নাই। আহ, উনি মুক্তিযুদ্ধের প্রথম যে নাটক লাল টিপ, প্রথম নাটক বিটিভিতে উনি লিখেছিলেন, বিটিভিতে প্রচার অভিনয়ও হয়েছিল। করেছিলেন। অভিনয় তখন করেছে। মাত্র টকবগে তরুণ, আমার তখন বিয়েও হয়নি, এটা আমি শুনেছি গল্প। কিন্তু পরে আমরা বিটিভি থেকে সেই নাটকটা উদ্ধার করতে পারিনি, সে অনেক আগের কথা তো। আগের কথা। তাহলে তো আপনার পুরো পরিবার আসলে সংস্কৃতি মনা। হ্যাঁ, একটু সংস্কৃতি মনা মানে সবাই। আপনার সংস্কৃতি, আপনার কবিতার ছাপ, আপনার সাহিত্যের ছাপ আপনার পুরা সংসারে। হ্যাঁ, আমার বড় মেয়ে আবার ভালো, মানে খুব ভালো নৃত্যশিল্পী সে। নৃত্যশিল্পী। হ্যাঁ, শিল্পী বলতে বড় বড় মেয়ে, ভালো নাচে সে বড় মেয়ে আমেরিকাতে। আমেরিকাতে। হ্যাঁ, ও ওখানে যে বিভিন্ন প্রোগ্রাম হয় ওখানে সে নাচ করে এবং বাঙালি। বেশ ভালোই সে করে। নাচ করে উনি, এটা তো নিশ্চয়ই ওনার প্রফেশন না, না। প্রফেশন না অবশ্যই, উনি এটা শৌখিন ভাবে করে। শৌখিন ভাবে। হ্যাঁ, আর আমেরিকাতে উনি পড়াশোনা শেষ করে ওখানেই ওখানেই জব করে। ওখানেই জব করে। হ্যাঁ, তাহলে আপনার মেয়ে আমেরিকা পড়াশোনা করে জব করছেন এবং ওখানে যে কোনো বাঙালি সংস্কৃতির সাথে উনি জড়িত। জড়িত। নাহার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জায়ানন্দিনীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। খুব আনন্দমুখর ছিল আমাদের সময়টা। তো আপনার সংসারটা যেমন সাহিত্য মুখর, এরকম যেন আমাদের পুরো পৃথিবীটাই সাহিত্য মুখর হয়, কবিতায় ভরে উঠুক সারা পৃথিবী, আর মানুষের মন ও কবিতার মতো হোক, সে আশা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তো নাহার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রোগ্রামে এসেছেন। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমাকে আমন্ত্রণ করে তোমরা আমাকে ধন্যই করেছো। আমার মানুষের জন্য শুধু বলবো, সকলেই কবিতা প্রেমিক হোক এটা না, কবিতা যার ভালো লাগে সে কবিতা প্রেমিক হবে, কিন্তু সকলেই মানবিক মানুষ হোক, এইটুকুই আমরা প্রত্যাশা করতে পারি। এবং মানবিক দেশ গড়ে উঠুক, মানবিক মানুষ হোক, মানবিক পৃথিবী হোক, এটাই আমার কাম্য। আজকের অনুষ্ঠানে এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন আমাদের সাথে, আমাদের নাহার ফরিদ খান আপার সংসারের মতো সারা পৃথিবী কবিতাময় হয়ে উঠুক, সকলের মন হয়ে কবিতার মতো স্নিগ্ধ সুন্দর, সেই আশা ব্যক্ত করে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করছি।
আপনারা যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদের অনেক সাধুবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।